নমস্কার, আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের একটা সিরিজ চলছিল, আপনারা জানেন, তাহাদের কথা, যেখানে আপনারা বিভিন্ন সফল ক্যান্ডিডেট অর্থাৎ বিভিন্ন পরীক্ষা, কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় সফল ক্যান্ডিডেটদেরকে নিয়ে, তাদের জার্নি নিয়ে, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, তাদের মানে হ্যাবিটস, তাদের হবি, সবকিছু নিয়ে আমরা কথা বলতাম। তো আজকে সেরকম একটা সেশনে আমরা আমাদের সঙ্গে পেয়েছি শুভশ্রী কোলে ম্যাডামকে। ম্যাডাম 2019 সালের ক্লার্কশিপের একজন সফল ক্যান্ডিডেট। তিনি বর্তমানে সেক্রেটারিয়েটে পোস্টিং রয়েছেন। তো তার ব্যস্ত সময় থেকে, অফিস শিডিউল থেকে সময় বার করে আমাদের সময় দেওয়ার জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ আমাকেও এখানে ডাকার জন্য। ওকে, আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আমি আপনাকে করব ম্যাডাম, যে আপনি বর্তমানে কোন ডিপার্টমেন্টে পোস্টিং রয়েছেন? আমি বর্তমানে রয়েছি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। তো আপনার জয়েনিং কোন সালে ম্যাডাম? জয়েনিং 2023 জানুয়ারি মাসে। আচ্ছা, তার মানে 2019 সালে পরীক্ষা দিয়ে 2023 জয়েন করেছেন এবং তারপর থেকে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে চাকরি করছেন। আচ্ছা, তো পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরে সেক্রেটারিয়েটে ম্যাডাম পোস্টিং রয়েছেন। তো তোমরা বা যারা দেখছো তারা বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট একটা দপ্তরে ম্যাডাম রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কাছে এই মুহূর্তে যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো, যে সময় থেকে ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখছে, তো তাদের কাছে কম বেশি দিন 20 সময় হাতে রয়েছে ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য, যেহেতু 28 ডিসেম্বর পরীক্ষা হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি এই কটা দিনকে আমি আলটিমেট ধরি, তাহলে কিভাবে প্রিপারেশন করা উচিত? আচ্ছা, সময় তো প্রায় শেষের দিকে। তো এই সময় প্রথম যেটা করা উচিত যে মক দেওয়া, সেটা সেকশনাল মক হতে পারে। মানে কেউ যদি বাংলা ইংলিশ এর মধ্যে মনে হতে পারে যে বাংলাটা দেব না, সেক্ষেত্রে সে ইংলিশটা দিল, বা কারো যদি বাংলাটা উইক থাকে সে বাংলাটা দিল। আমি যেটা করতাম, আমি বাংলা মক অতটা দিতাম না। আচ্ছা, ফুল লেন্থ মক কম দিয়েছি বাংলা ইংরেজি মিলিয়ে। ইংলিশটা অনেকবার দিয়েছি। একজন টিচারের কাছে পড়তাম, তিনি ইংলিশের মক অনেক নিয়েছেন। আচ্ছা, তো সেইটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কারেন্ট যে টপিকগুলো আছে সেইগুলোর বিষয়ে সব তো মানে ওইভাবে লিখে রাখা সম্ভব না। তো ওই সার্চ করে করে ইন্টারনেটে বুলেট পয়েন্ট করে রাখা, সেইটা একটা করা যেতে পারে। বেশ, তাহলে এই যে ছোট্ট সময় তোমাদের হাতে আছে, অর্থাৎ দিন 20 সময় বা তার থেকে সামান্য বেশি সময়, তাতে ম্যাডাম বলছেন যে সব যত বেশি পারো মক দাও। মানে একটা ছোট্ট কথা, যে লেখা প্র্যাকটিস করতে হবে, স্পিডটা খুব ইম্পর্টেন্ট। তো এই সময়কালে যার যে টপিকটাতে দুর্বল, সেই টপিকটা বেশি করে মক দাও, এবং যে টপিকটা তোমাদের মানে স্ট্রং পয়েন্ট, তাকে আরো ব্রাশ আপ করো। তো আচ্ছা, এখানে ম্যাডাম এই যে একটা গল্প বা একটা কথা শোনা যাচ্ছে যে এরকম 6টা লেখা শেষ করতে না পারলে চাকরি হবে না, তো এটা কতটা সত্যি? এটা কতটা সত্যি জানি না, তবে সেই সময় মানে আমি যে সময় পরীক্ষা দিয়েছি, সব টিচাররা এটাই বলতেন যে 6টা লেখা শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। লেখার মান হয়তো একটা এদিক ওদিক হতেই পারে, কিন্তু শেষ করাটা ইম্পর্টেন্ট। হয়তো নাম্বারের কিছু এদিক ওদিক ভাগ হতে পারে বা ইমপ্রেশন হতে পারে, যে 6টা লেখা, কারণ ওখানে তো একটা পার্থক্য থেকেই যায় যে 1 ঘন্টার মধ্যে যে 6টা লেখা শেষ করছে আর যে 4টে বা 5টা করে আসছে, তার মানে দুজনের স্কিলের মধ্যে সেখানে তো একটা ডিফারেন্সিয়েট করেই। মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে একটা লেখা বাদ গেলে মোটামুটি 15 নাম্বার বাদ চলে যাচ্ছে। এবার গতবারের ক্লার্কশিপে বোধহয় আপনাদের কাট অফেই 3 থেকে 4 হাজার ছেলে মেয়ে দাঁড়িয়েছিল। তো এটা আশা করি বুঝতে পারছো যে 6টা লেখা শেষ করাটা কত জরুরি। আর ম্যাডাম একটা কথা বললেন যে লেখাটা একটু এদিক ওদিক হতে পারে, মানে একটু খারাপ হতে পারে, একটু ছোট হতে পারে, কিন্তু শেষ করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছেলে মেয়েদের থাকে যে এই যে টপিক গুলো রয়েছে, বাংলায় 3টে, ইংলিশে 3টে, ও তার মধ্যে সব থেকে ভয়ের জায়গা সব ছেলে মেয়েদের প্রেসি। তো প্রেসি ইংরেজিতে এবং বাংলায় সারাংশ। তো এইটাকে মিটিগেট করবো কিভাবে, বা এটাকে অ্যাটেম্প্ট করবো কিভাবে? আচ্ছা, প্রেসির ক্ষেত্রে প্রথমত সবার কমন যে সমস্যাটা হয় সেটা টাইটেল নিয়ে। একদম, যে লেখা হয়ে গেছে, টাইটেলটা ঠিক ম্যাচ করছে না। আমিও ফেস করতাম যে লেখা, স্যাররা বলতেন লেখা ঠিক আছে কিন্তু টাইটেল ঠিক হচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেক স্যারই বলেছিলেন, সাজেশন দিয়েছিলেন যে প্রথম যখন লেখাটা মন দিয়ে পড়ছি, তখনই আমাদের মনে একটা স্ট্রাইক করে যে এই টপিক নিয়ে লেখাটা, সেই থটটাকে ভেবে যদি টাইটেলটা আমরা লিখি, সেটা একটা ঠিকঠাক হতে পারে। আর সমস্ত এক্সাম্পল মানে রেটরিক সমস্ত জিনিসপত্র প্রেসিতে বাদ দিতে হয়, সেটা সবাই জানি। সেটা খেয়াল রাখতে হবে যে একই কথা 2বার যাতে না হয়ে যায়। মানে একই লাইন আমি 2 ভাবে বোঝালাম, সেটা একদম মানে অ্যাডমিসিবল না।
আচ্ছা, এই যে 1/3 একটা এরিয়া প্রেসিতে থাকে, তো এটা কি মানে সবসময় মানাটা দরকার যে 1/3ই করতে হবে? কম লেখাও তো জায়গা রয়েছে। ওইভাবে গুনে যে 60টা আছে মানে আমাকে 20টাই লিখতে হবে ওরকম না। একটা মোটামুটি আন্দাজে, ওখানে তো শীট দেওয়াই থাকে, তাতে একটা বোঝা যায় যে ওয়ার্ডটা কতটা এলো, সেই ওয়াইজ। আচ্ছা, তো আপনাদের সময় একটা আলাদা প্রেসি শীট দিয়েছিল? প্রেসি শীট এটা মনে নেই। আচ্ছা, এখানে একটা ছোট্ট কনফিউশনের জায়গা থাকে, এটা মানে যেহেতু কি হয় না, WBCS জাতীয় পরীক্ষাতে সবসময় প্রেসি শীট দেওয়া হয়, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে প্রেসি শীটটা যদি দেওয়া থাকে তাহলে তোমরা সেখানেই আনসার করবে, যদি দেওয়া না থাকে সাদা খাতায় আনসার করবে। আর এই ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রেসিটা রাফ করে নেওয়া খুব দরকার। একদম। আমি খাতার নিচের অংশটা রাফ বলে লিখে নিলাম, তো তাতে আমি কি কাটাছেড়া করে ওয়ার্ডটা ঠিক করে নিলাম, তারপর যখন 1/3 আসছে তখন আমি ফ্রেশ জায়গাতে লিখলাম। বেশ, সেটা করলে ভুল হওয়ার চান্সটা ওই 1/3 টেনশনটা থাকে না। ঠিক ঠিক। আচ্ছা, তো এখান থেকে ছোট্ট একটু সামারি করি যে প্রেসি লেখার ক্ষেত্রে প্রথম দরকার টাইটেল। তো একটা বিষয়ে ম্যাডাম বোধহয় আপনি এগ্রি করবেন যে ইংরেজি প্রশ্নটাতে রাইট উইথ সুইটেবল টাইটেল বলা থাকে, কিন্তু বাংলাটায় বোধহয় সারমর্ম লিখুন তা টাইটেল সহ বোধহয় বলা থাকে না, তো সেক্ষেত্রে অনেকে মিস করে। তো এবার টাইটেল লেখাটা কিন্তু ম্যাডাম বললেন যে খুব জরুরি, এবং সেটা যেন সঠিক হয়, মানে যা বিষয় আমাকে দেওয়া হয়েছে তার বাইরে যেন না চলে যায়, ডেভিয়েট যাতে না করে যায় বিষয় থেকে, কারণ তাতে বোধহয় কিছু নম্বর ধার্য থাকে। হ্যাঁ, প্রেসির জন্য নাম্বার টাইটেল পার্টের জন্য, তো ওইটা বাদ দিলেও কিন্তু হয়তো আমি 6টা লিখছি, প্রেসির টাইটেল বাদ চলে গেল, আমার নম্বরটা কমে যেতে পারে। তো 3টে বিষয় তুললাম এখানে। এক হচ্ছে প্রেসির টাইটেল দেওয়া, 2 হচ্ছে অতিরিক্ত এক্সাম্পল বা রেটরিক ওয়ার্ড বা রিপিটেড ওয়ার্ড তার ব্যবহার না করা, এবং যে কথাটা প্রেসিতে বলা আছে তাকে একই লাইন বারবার করে ব্যবহার না করা, সবকটা লাইন পড়ে তার থেকে একটা সম্যক ধারণা করে প্রেসি বা সারাংশ লেখা উচিত। আচ্ছা, দ্বিতীয় ভয়ের জায়গা যেটা আসে ম্যাডাম, সেটা ট্রান্সলেশন। মানে একটা কমন প্রশ্ন, আক্ষরিক অনুবাদ করব না ভাবানুবাদ করব, কি হবে? এই ক্ষেত্রে তো অবশ্যই ভাবানুবাদই করা উচিত। অনেকে প্রথম দিকে বুঝতে পারে না, একদম ওই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছিল উস্ত্রি। হ্যাঁ, উস্ত্রি, সেটা যারা জানতো তারা তো ঠিক করেছিল, যারা জানতো না ওটাই হয়েছে যে উস্ত্রিটা আসলে কি। তো মানে মানুষ না নদী, বোঝা যায় মানুষ না নদী। সেই ক্ষেত্রে যখন বোঝার জায়গা থাকবে না, এক্ষেত্রে পড়াশোনাটা একটু বাড়ানো উচিত। মানে বিভিন্ন রকম গল্প বা এই পড়তে পড়তে একটা সেন্স থাকে যে ওটা কি বলছে। আচ্ছা, একটা প্রবলেম ম্যাডাম এখানে মানে গ্রো করে যে লিখতে লিখতে আমি লিখছি, কিন্তু একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের মানে আমার মনে পড়লো না, তো সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে প্যাসেজটা পড়ে মোটামুটি একটা ধারণা করতে হবে, মানে ওইখানে তো আমার ছাড়ার কোনো জায়গা নেই, ফলে প্যাসেজটা পড়ে আমার একটু যদি ধারণা হয় যে এখানে কি বলতে চেয়েছে, সেইভাবে ওই জায়গাটা কোনোভাবে ম্যানেজ তো করতেই হবে। অবশ্যই। এই যে একটা শব্দ বারবার উঠে আসছে, ম্যানেজ করা মানে কিন্তু জোর করে লিখে আসা নয়, কিন্তু আমার নম্বরটা যেন সঠিক হয়, মানে অন্তত 1 বেশি পেলেও আমার নাম্বারটা অনেকটা বাড়বে, তো এই চেষ্টাটা সবসময় থাকে। এবং এটা ম্যাডাম বলছেন যে ভাবানুবাদের দিকে জোর দিতে হবে, মানে এমন হতে পারে যে লিখতে লিখতে আমার 2-3টে ওয়ার্ডের মানে মনে পড়লো না গোটা প্যাসেজে, সেক্ষেত্রে কিন্তু গোটা লাইনের মানেটা কিন্তু করার চেষ্টা করা উচিত, মানে একদম ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়াটা উচিত না। ব্ল্যাঙ্ক ছেড়ে না এসে অন্তত কাছাকাছিও যদি আমি লিখে আসতে পারি, সেই চেষ্টাটাই করতে হবে। আচ্ছা, একটা বিষয়, শেষ টপিক থাকছে আমাদের প্রতিবেদন। তো প্রতিবেদনের ক্ষেত্রে এই মুহূর্তে শেষ 20-25 দিনে সংবাদপত্র কতটা হেল্প করবে? ভীষণ ভাবে। সংবাদপত্র পড়া একদিনও মিস করা উচিত না। আচ্ছা, পড়ছে কেউ যখন পড়ছে সম্প্রতি যে বিষয়গুলো নিয়ে, তার বিষয়ে একটা সেন্স তৈরি হচ্ছে, তো সেটা লেখার ক্ষেত্রে তো আমাদের অনেকটাই হেল্প করবে, কোনো রকম শব্দ চয়ন করতে বা কোনো টপিকের বিষয়ে লিখতে, সেই জন্য। আচ্ছা, তো রেগুলার নিউজ পেপার মানে ইংরেজি এবং বাংলা দুটোই তো পড়া উচিত? হ্যাঁ, দুটোই পড়া উচিত। অন্তত পুরো নিউজ পেপার যদি নাও হয়, শুধু এডিটোরিয়াল পেজটা তো পড়াই উচিত। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা ডাউট ম্যাডাম থেকে যাচ্ছে যে সংবাদপত্র প্রতিবেদন মানে যেটা পরীক্ষায় লিখতে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে টপিক পরীক্ষাতে আসছে যে একটা এডিটোরিয়াল টপিক, কিন্তু লেখা আছে সংবাদপত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন লিখুন, তো সেক্ষেত্রে অ্যাপ্রোচটা কিরকম থাকবে? আচ্ছা, আরেকবার। মানে ধরুন একটা টপিক দিয়েছে, মানে গত বছরের প্রশ্নই ছিল যে করোনা পিরিয়ডে আপনাদের একটা ওই মা ক্যান্টিন জাতীয় কনসেপ্ট চালাবার জন্য একটা মানে চলছে, তার উপর একটা সংবাদপত্রের প্রকাশ উপযোগী প্রতিবেদন লিখুন। এবার ধরুন এটা না এসে একটা এমন টপিক এলো যে টপিকটা আদতে এডিটোরিয়াল লেখার মতো, কিন্তু পরে লেখা আছে যে নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, ইভেন্ট রিপোর্ট হিসেবে লিখতে বলেছে। হ্যাঁ,
কিন্তু মানে কি করতে, মানে আমরা তো এরকম লেখা অনেক সময় দেখি সংবাদপত্রে যে হয়তো এডিটোরিয়ালের টপিক সেটা, একদম মানে এডিটোরিয়াল নিজস্ব মতামত দিয়ে লিখলে ভালো হবে, কিন্তু সেটাকে ইভেন্ট রিপোর্ট হিসেবে অ্যাপ্রোচ করা হয়েছে। একদম এই পয়েন্টটা কিন্তু আশেপাশের টুকটাক ডেটা দিয়ে বা এইভাবে লিখে যদি করা যায় সেটা ভালো হবে। কিছুটা ইনফরমেশন দিলাম, কিছুটা নিজস্ব মতামত দিলাম। ঠিক এইটা একটা খুব মানে কমন প্রশ্ন ছেলেমেয়েরা অনেকেই করেছে যে স্যার কি লিখবো, এডিটোরিয়াল লিখবো নাকি সংবাদপত্র প্রতিবেদন লিখবো। কিন্তু লেখা যখন আছে সংবাদপত্র প্রতিবেদন, ম্যাডাম একটা সুন্দর পয়েন্ট ইউজ করলেন যে যা লিখছো তার সাথে আশেপাশের রিলিভেন্ট ডেটা যদি তোমার কাছে থাকে তাকে ইনপুট করো, ইনফরমেশন দাও। আচ্ছা, ইভেন্ট রিপোর্টে একদম মানে একটা ঘটনা প্রবাহ বলে লেখাটা বেটার। আচ্ছা, তাহলে 3টে পয়েন্ট আমরা এখান থেকে তুললাম যে প্রেসি যখন লিখবো টাইটেল মাথায় রাখবো, এক্সট্রা টপিক বাদ দেবো, এবং 1/3 করতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই, যদি তার আগেও শেষ হয়ে যায় শেষ করতে পারি। যদি আমরা ট্রান্সলেশন করি ভাবানুবাদকে মনে রাখবো, এবং যখন রিপোর্ট লিখছি রিপোর্ট লেখার ক্ষেত্রে খবরের কাগজটা রোজ পড়তে হবে, কারণ খবরের কাগজে লেখক যা লিখছেন বা রোজ যা ঘটছে সেই তথ্যগুলো যদি আমরা ইনপুট করতে পারি অনেকটা কিন্তু কোয়ালিটি বাড়বে। আচ্ছা, তো এবার সাথে ওই টপিকের উপর বিভিন্ন ম্যাগাজিন বেরোয়, কারো যদি নিউজ পেপার পড়তে না ইচ্ছে করে সে ম্যাগাজিনও পড়তে পারে। একদম মানে বিষয়গুলো নিয়ে চর্চায় রাখতে হবে, মানে লেখার ধরনটা জানতে হবে, লেখার ধরনটা জানতে হবে। সবাই তো এরকম হয় না যে মানে ইনবর্ন রাইটার বা এরকম কিছু, সেক্ষেত্রে আমাকে ইনপুটটা রাখতে হবে যাতে আমি আউটপুটটা দিতে পারি। এইটা খুব মেজর পয়েন্ট যে প্রত্যেকে যে বঙ্কিমচন্দ্র বা শেক্সপিয়ার হবে সেরকম ব্যাপার নয়, এবং প্রত্যেকে যে ছোটবেলা থেকে লিখতে জানে তাও নয়, কারণ আমরা তো চাকরিটা করতে আসি পেটের দেয়, শখ করে তো কেউ বাংলা লিখতে আসি না বা ইংলিশ লিখতে আসি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে একদম যেটুকু লিখলে আমার লেখাটা ভুল হবে না সেটা রাখাটা দরকার। আচ্ছা, এবার ম্যাডাম আমার কাছে প্রশ্ন, যে অনেকের প্রশ্ন আছে যে চাকরি তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমাদের ক্লার্কশিপে 2-3টে বিষয় রয়েছে, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল। তো সেক্রেটারিয়েটটা এক্স্যাক্টলি কেন আলাদা, মানে কি আছে? সেক্রেটারিয়েটটা আলাদা কারণ এখানে রিজিওনাল লেভেলে যে কাজগুলো হয় সেগুলোর নিয়মটা ফরমেশন হয় সেক্রেটারিয়েট লেভেলে। বেশ, মানে কোনো একটা অর্ডার সেটা ফরমেশন হচ্ছে সেক্রেটারিয়েট লেভেলে, সেই কাজটা একদম এক্সিকিউট হচ্ছে গিয়ে রিজিওনাল লেভেলে। আচ্ছা, সেই জায়গা থেকে সেক্রেটারিয়েট বাকি দুটো যে ডাইরেক্টরেট পলিসি ফর্মুলেশনের জন্য সেক্রেটারিয়েট লেভেলটা রয়েছে। তাহলে এটা একটা কমন প্রশ্ন সবার থাকে যে সেক্রেটারিয়েটে এমন কি মধু আছে যার জন্য সবাই সেদিকে ছুটে যেতে চায়। তো গোটা রাজ্যে কোনো ঘটনা ঘটছে তার পলিসি ফরমেশন করছেন এই সেক্রেটারিয়েটের এলডি অ্যাসিস্ট্যান্টরা, এবং সেটা কাজ হচ্ছে ডিরেক্টরেটে, টাকা পয়সা দিচ্ছে ডিরেক্টরেট এবং রিজিওনাল গিয়ে তার কাজটা করছে। তাহলে এইভাবে কাজের ভাগ রয়েছে। আচ্ছা, সেক্রেটারিয়েটে এই যে একটা কথা চলে যে ঢুকলেই প্রচুর প্রমোশন, এটা কতটা সত্যি? এটা খুব সত্যি না, কারণ প্রমোশন ব্যাপারটা তো অনেক কিছুর উপর নির্ভর করে, ভ্যাকেন্সি, গ্রেডেশন লিস্ট, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে। এবার এখন মানে আশেপাশে যেরকম হাইপটা তৈরি হয়েছে প্রমোশন নিয়ে, পুরোটা সত্যি না হলেও কিছুটা মানে ডাইরেক্টরেট আর রিজিওনালের থেকে অনেকটা এখানে অ্যাসপেক্ট ভালো। আচ্ছা, ধরুন একজন কেউ, মানে এটা খুব কমন প্রশ্ন, অনেকেই তো পরীক্ষা দিতে দিতে বয়স হয়ে গিয়েছে, তো 30+ এজে একজন কেউ সেক্রেটারিয়েটে কোনো একটা র্যাঙ্কে জয়েন করলো, তার মোটামুটি তার ফিউচারটা কতদূর যেতে পারে মিনিমাম? 30+ হলে ওএসডি তো মিনিমাম তিনি হবেনই। এইটা একটা খুব কমন পয়েন্ট, অনেক ছেলেমেয়েরা প্রশ্ন করে কমেন্ট বক্সে যে 30+ এজ দাদা আমার হয়ে গিয়েছে, স্যার আমার হয়ে গিয়েছে, আমি এখন পরীক্ষা দিলে আমি চাকরি পাই কতদূর যেতে পারবো, ক্যারিয়ারটা সবার চয়েস থাকে। তো ওএসডি মানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের 16 নম্বর স্কেল, অর্থাৎ WBCS এক্সিকিউটিভ ইকুইভ্যালেন্ট স্কেলটাতে রিচ করা যায়, অর্থাৎ গ্রুপ এ সার্ভিস। তো সেই জায়গাটাতে কিন্তু যে কোনো একজন মিনিমাম পৌঁছতেই পারছেন। তো যারা পরীক্ষা দিচ্ছ, হাতে আর দিন 20 সময় রয়েছে, তারা যদি মনে করো যে আমি আমার কেরিয়ারটাকে একটা সার্টেন জায়গাতে দেখতে চাই আফটার ফিউ ইয়ার্স, তো তারা কিন্তু এটাকে পাখির চোখ করে পরীক্ষা দাও যে আমাকে মানে কিছু না হোক অন্তত ওএসডি হতেই হবে। তো মানে একটা টার্গেট সেট থাকলে বোধহয় মানে প্রিপারেশন করাটা অনেক বেশি ইজি হয়ে যায়, সুবিধা হয়ে যায় একদম। আচ্ছা, তো এবার ম্যাডাম এখানে একটা আমার শেষ প্রশ্ন, যে ধরুন আর দিন 20 সময় রয়েছে, এবার ধরুন আমার কাছে অনেকেই তো থাকে যে বাড়িতে ব্যস্ততা আছে বা অন্য জায়গায় চাকরি করছে, তো মিনিমাম দিনে কত ঘন্টা অ্যাটলিস্ট পড়লে যে একটা সার্টেন জায়গায় সে পৌঁছতে পারবে? আচ্ছা, এখন তো লেখার উপরেই, পুরোটা লেখার উপরেই জোর দিতে হবে। তো যারা বাইরে যান তারা নিউজ পেপারটা পড়ার মানে কাজের ফাঁকে একটু যদি ফোনে দেখে নিতে পারেন বা যদি কিনে নিয়ে যেতে পারেন খুব ভালো, আদারওয়াইজ ফোনে দেখে নিলেন এডিটোরিয়াল পেজটা, এটা একটা। আর হয় বেরোনোর আগে বা রাতে ফিরে একটা
একটা মক প্র্যাকটিস করা, বা আমার যে টপিকটার উপর দুর্বলতা আছে, কারো প্রেসিতে থাকতে পারে, কারো ট্রান্সলেশন নিয়ে থাকতে পারে, যার যে টপিকের উপর দুর্বলতা আছে সে সেটা রেগুলারলি প্র্যাকটিস করলো সেইভাবে। আচ্ছা, তো এটা একটা খুব কমন জিনিস, রুটিন ফলো করাটা জরুরি। হ্যাঁ, পড়াশোনার হয়তো লেখা এটা 2-2.5 ঘন্টার বেশি সময় লাগা উচিত না এটা, যদি রেগুলার করা যায়। একদম, মানে এটা একটা ম্যাডাম সুন্দর শব্দ ইউজ করলেন, যদি রেগুলার করা যায়। অনেকে হয় যে একদিন পড়লো 4 দিন পড়লো না, রোজ মানে টাচটা রোজ রাখতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রতিদিন কিন্তু বই খাতা নিয়ে বসতে হবে। এবার কেউ চাকরি করেন, কারোর বাড়িতে দায়িত্ব আছে, কারোর বাড়িতে ছোট বাচ্চা আছে, কেউ বাড়ির দায়িত্ব সামলাচ্ছেন, কেউ শুধুই পড়ছে, তো তাদের সবাই নিজেদের মধ্যে একটা প্ল্যান সেট করে নিতে হবে এবং মিনিমাম 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। এবং যেটা ম্যাডাম বলছেন যে এই মুহূর্তে আর 1 দিন হাতে আছে, এখন কিন্তু লেখাটা বেশি জরুরি, কারণ হাতের স্পিডটা বোধহয় 1 ঘন্টা সময়, তো 1 ঘন্টা সময় ছটা শেষ করা খুব প্রবলেমেটিক। 5-7 মিনিট বাদই রাখছি, কারণ কখনো কেওসের জন্য, কখনো ওএমআর শিট ফিল আপ, টেনশন, এই সমস্ত কিছু মিলিয়ে 5-7 মিনিট আমাদের বাদ চলেই যায় কিছুটা বুঝতে এনভায়রনমেন্টটা। অবশ্যই, তো সেইটা বাদ দিয়ে আমাকে মাথায় আগে সেট করে নিতে হবে যে আমার এই প্রত্যেকটা রাইটিং এর জন্য এইটুকু সময় পাবো আমি। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই ভাবছে 1 ঘন্টা সময় পাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে ভেতরে গিয়ে খাতা ফিল আপ করা, খাতা ভাঁজ করা বা প্রেজেন্ট অ্যাবসেন্ট লেখা, তাতে আমার 5 থেকে 7 মিনিট চলে যাচ্ছে, মানে আমি 1 ঘন্টা পাচ্ছি না। 50 থেকে 53 মিনিটে আমাকে 6টা উত্তর লিখতে হবে, যেখানে 10 মিনিটেরও কম সময় হাতে রয়েছে। প্রত্যেকটা রাইটিং এর জন্য 8 মিনিট এইরকম করে আমাকে, একদম। তার মানে বাড়িতে যখন প্র্যাকটিস করবে 8 মিনিটটা ধরেই আমার প্র্যাকটিস করাটা উচিত, 10 মিনিট করলে খুব ভালো। সেটা এইটা একটু কিন্তু মাথায় রাখবে, হলে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক ঠিক। এই যে এই জায়গাটাই কিন্তু এই যে মানে যিনি রিয়েল লাইফে পরীক্ষা দিয়েছেন, এক্সাম হলটা ফেস করেছেন, এবং মক টেস্ট মানে মক টেস্ট দেওয়া বা এক্সাম হলটা ফেস করে তাকে ক্লিয়ার করে চাকরি করার এই একটা সুবিধে যে তিনি আদতে কি সিচুয়েশন ফেস করেছিলেন। তো সেইটা জানার জন্যই কিন্তু আজকে আমাদের এই সেশনটা, এবং আশা করব যে তোমরা এই সেশন থেকে অনেকটাই ঋদ্ধ হলে, এবং যা যা খুঁটিনাটি যে প্রতিটা টপিক ওয়াইজ এই অল্প কদিনে কিভাবে প্রিপেয়ার করবে, পরীক্ষার হলে পেপার ম্যানেজমেন্ট কিভাবে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে মানে কতটা লেখা লিখতে হবে বা কোন কোন বিষয় লেখার সময় মাথায় রাখা উচিত, সবটা কিন্তু বুঝতে পারলে। এবং প্রতিদিন পড়াটা জরুরি, এটা প্রত্যেকে বারবার বলছেন, ম্যাডাম আবার বললেন যে প্রতিদিন পড়াটা জরুরি। এবং আমাদের এখানে চাকরি সব রকম রয়েছে, আমাদের ক্লার্কশিপে সেক্রেটারিয়েট দেওয়া হচ্ছে, ডিরেক্টরেট দেওয়া হচ্ছে, রিজিওনাল দেওয়া হচ্ছে। এবার যার যা টার্গেট সেইটা ধরে কিন্তু টার্গেট সেট করে এই আগামী কদিন প্রিপারেশন করা উচিত। এবং আশা করব যে এই সেশন থেকে তোমাদের অনেকটা উপকার হবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তার যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং 28শে ডিসেম্বর পরীক্ষা, হাতে কিন্তু সময় বেশি দিন বাকি নেই, তাই যার যে সিচুয়েশন রয়েছে, যে অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে রিকভার করবার চেষ্টা করো। সেখান থেকে আমি যেটুকু আমার কাছে আছে সেটাই বেস্ট মনে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আশা করব ভালো হবে। ম্যাডাম এই সেশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।